আচ্ছা, এটাই হচ্ছে যে কলামটার আমি লাস্ট সেকেন্ড ভিডিও আপলোড করেছিলাম, সেটার হচ্ছে এটা থার্ড পার্ট, তৃতীয় অংশ। আমরা তৃতীয় অংশ দিয়ে শুরু করব। আচ্ছা, তৃতীয় অংশের মধ্যে কি বলা হচ্ছে একটু দেখো। দ্য সিচুয়েশন, এটা দুটো উচ্চারণ আছে অ্যাকচুয়ালি। দ্য সিচুয়েশন আবার দ্য সিচুয়েশন দুটো উচ্চারণ করা যাবে। এটার অবস্থান হচ্ছে ইজ ক্রিটিক্যাল, মানে এটা একটু সমালোচনাকরণ, খুব ক্রিটিক্যাল বিষয়। মানে কোনটা হবে কোনটা হবে না, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, এরকম একটা অবস্থানকে আমরা বলতে পারি এটা একটা ক্রিটিক্যাল। এখানে একটা আমরা বুঝতে পারি এটা ক্রিটিক্স থেকে ক্রিটিক্যাল, ক্রিটিক্স থেকে। এই যে ক্রিটিক্স, ক্রিটিক্স মানে কি? ক্রিটিক্স মানে হচ্ছে যে সমালোচক, আমরা বলি সচরাচর সমালোচক। তাহলে ক্রিটিক্স থেকে ক্রিটিক্যাল বা ক্রিটিসিজমও বলতে পারি, এটা নাউন হচ্ছে যে ক্রিটিসিজম। এই যে এটা এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভে আছে। কেন অ্যাডজেক্টিভে আছে? এই যে ইসটা হচ্ছে যে এটা একটা লিঙ্ক ইন ভার্ব। লিঙ্ক ইন ভার্বের পরে সর্বদা বিভার্ব লিঙ্ক ইন ভার্ব হয়। বিভার্ব কোনগুলো? অ্যামিজার ওয়াজ হয়। লিঙ্ক ইন ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? এই জন্য এটা অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে এই বিষয়টা হচ্ছে যে খুবই ক্রিটিক্যাল। আমরা প্রথম প্যারার মধ্যে তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে যে জলবায়ুর যে বিষয়টা সেটা হচ্ছে যে একদম প্যারাডক্স। অর্থাৎ জলবায়ুর যে সূচকগুলো করে, ইন্ডেক্সগুলো করে, বৈশ্বিক যে স্টাডিটা করে বিভিন্ন সংগঠনগুলো, এগুলো হচ্ছে যে তারা তাৎক্ষণিক বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তারা ইন্ডেক্সগুলো তৈরি করে। ফলে অনেক রাষ্ট্রের যে ভিতরে কি আছে, দীর্ঘমেয়াদী যে প্রভাবগুলো, জলবায়ু প্রভাবগুলো, এগুলো উঠে আসে না। ফলে মানে হাতে কলমে হচ্ছে যে উন্নতি, কিন্তু বাস্তবে কিন্তু উন্নতি না, প্রোগ্রেস না। এটা একটা প্যারাডক্সিক্যাল একটা কলাম। এই বিষয়টার এটা তারটা আমরা পড়তেছি। তোমরা পরবর্তী অনুষ্ঠানটা অনেক কিছু না বুঝতে পারো, এই জন্য প্রথম দুইটা ভিডিও একটু দেখে আসতে হবে। আমি বিস্তারিত আলোচনা করেছি ওখানে, খুব সুন্দর করে আলোচনা করার চেষ্টা করেছি। বিকজ এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। কারণ তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পর খুব ইজিলি তোমাদেরকে বলেছি সাবঅর্ডিনেট ক্লজ। তুমি যদি কনজাংশনটা আইডেন্টিফাই করতে পারো, ইজিলি তুমি ক্লজ আইডেন্টিফাই করতে পারবা। যেমন অ্যান, বাট, অর, এগুলো হচ্ছে তো কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন সবসময় দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে। এগুলো যদি কোনো বাক্যের মাঝখানে থাকলে দুটোটা প্রিন্সিপাল ক্লজ বুঝবা নিশ্চিত। এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন ওয়াট, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক নাম অনুসারে এটার পরে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ। এই জন্য কনজাংশনটা যদি আইডেন্টিফাই করতে পারো, তুমি ক্লজটা একদম ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা, ক্লাইমেট ফাইন্যান্স, জলবায়ুর যে একটা অর্থায়ন, ইজ বিকামিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা হচ্ছে ইনক্রিজিংলি, যেটা স্কেয়ার্স, যেটা দুর্লভ হচ্ছে, যার কারণে অর্থাৎ যে তারা দীর্ঘমেয়াদী প্রভাবগুলো তুলে আনতে পারে না বিদায়, এটা ক্রিটিক্যাল হয় বিদায়, যে বৈশ্বিক যে একটা জলবায়ুর একটা অর্থায়ন উন্নত রাষ্ট্র থেকে আসে, সেটা ক্রমবর্ধমান হারে আস্তে আস্তে এটা দুর্লভ হয়ে যাচ্ছে, এটা কমে যাচ্ছে। তা অর্থাৎ ফান্ডটা যদি জলবায়ুর ব্যালেন্স করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রকে, গরিব রাষ্ট্রকে যে অর্থায়নটা করা হয় সেটা যদি না হয়, তাহলে কিন্তু জলবায়ুর প্রভাব আরও দীর্ঘমেয়াদী হবে, এটা বলা হচ্ছে। এরপরে যেটা দেখো, adaptation funding remains inadequate. inadequate মানে অপর্যাপ্ত, অর্থাৎ ফান্ডিংটা অপর্যাপ্ত হচ্ছে। অ্যান্ড মোস্ট অ্যাভেইলেবল, এই যে এটার অ্যাভেইল থেকে অ্যাভেইলেবল, অ্যাভেইল মানে ভার্ব, প্রাপ্য, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে যে অ্যাভেইলেবল। অ্যাভেইলেবল সাপোর্ট, যেটা গ্রহণযোগ্য, যেটা সমর্থন, ইজ অফার্ড ফেসিভ সেন্টেন্স অ্যাজ লোনস, যেটা লোন হিসেবে যেটা অফার করা হয়, রেদার দেন গ্র্যান্ড। খুব সুন্দর একটা কথা বলেছে, অর্থাৎ অনুদানের চাইতে সিস্টেমেটিক ওয়েতে এটা লোন হিসেবে অফার করা হয় জলবায়ুর জন্য। মানে অর্থনৈতিক এক ধরনের একটা মানসিক প্রেশার তৈরি করে উন্নত রাষ্ট্রগুলা। ওয়ার্ডসেনিন মানে হচ্ছে যে যা খারাপের দিকে চলে যাওয়া। দ্যাট ঋণগ্রস্ত হয়ে যায় এটার কারণে। দ্য ড্যাট বার্ডেন, ঋণের বোঝা, অন ভালনারেবল নেশনস, যে দুর্বল যে জাতিগুলা। তাহলে কি বলা হচ্ছে? এটার কারণে যে ফান্ডিংয়ের যে বিষয়টা থাকে সেটা অপর্যাপ্ত থাকে, এবং তাদের যখন আবার সাপোর্টের প্রয়োজন হয়, তাদেরকে অনুদানের পরিবর্তিতে তাদেরকে ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এই ঋণের বোঝার কারণে তারা আস্তে আস্তে কিন্তু আরও বেশি অবস্থান খারাপের দিকে চলে যায়, এটাই বলা হচ্ছে। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা গ্রামেটিক্যালি বিবেচনা করি,
এখানে রিমেইনস এটা একটা মেইন ভার্ব। অ্যাডাপ্টিং, ফান্ডিং, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন, ফান্ডিং এটা হচ্ছে একটা সাবজেক্ট। এটাকে আমরা বলতে পারি এটা নাউন ফ্রেজ। তাহলে এটা একটা, এবং অ্যান্ড এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে অবশ্যই দুটা মেইন ক্লজকে যুক্ত করেছে, এটা একটা মেইন ক্লজ, আর একটা মেইন ক্লজ পাচ্ছে। দেখো মোস্ট অ্যাভেলেবল সাপোর্ট ইজ, এটা একটা প্রিন্সিপাল বা মেইন ক্লজ। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে অ্যাডাপ্টেশন থেকে এতটুকু পর্যন্ত। আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করবে, মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড ভার্ব অর থাকবে, এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এরপরে দেখব, এরপরে কি বলা হচ্ছে, while the landmark loss and damage, ক্ষতি এবং যে লোকসানটা হয়, ফান্ড হ্যাজ ফাইনালি ওপেন, যে এটার যে ফান্ড এটা খোলা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফর অ্যাপ্লিকেশন, যেটা আবেদন করার জন্য। ইট কারেন্ট, এটার বর্তমান রিসোর্সের সম্পদ, আর মিয়ার ফ্র্যাকশন মানে যেটা হচ্ছে একদম ভগ্নাংশ অনুপাত, অল্প, অফ দ্য অ্যাকচুয়াল গ্লোবাল নিড, বৈশ্বিক প্রয়োজনের যতটুকু প্রয়োজন। এখানে নিড নাউন অর্থে ইউজ করা হয়েছে, ভার্ব অর্থে না। নিড আমরা জানি, যেমন আমি যদি বলি সাপোজ আই নিড ইট, আমার এটা প্রয়োজন, এখানে কিন্তু নিডটা হচ্ছে দ্য মেইন ভার্ব। আবার যদি বলি আই নিড নট ডু ইট, এখন দুইটা ভার্ব হওয়াতে ডু একটা মেইন ভার্ব থাকার কারণে নিড আবার এখানে একটা মডেল অক্সিলারি ভার্ব। তাহলে নিড মডেল অক্সিলারি ভার্বও হয়, নিড মেইন ভার্বও হয়। আবার নিডের আগে একটা গ্লোবাল অ্যাডজেক্টিভ থাকার কারণে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে নিড এখানে নাউন অর্থে ইউজ করা হচ্ছে। একটা শব্দের, একই শব্দের অনেকগুলো পার্টস অফ স্পিচ বিন্যাস আছে, এগুলোর সেন্টেন্সের অবস্থান ভেদে তোমাদেরকে আইডেন্টিফাই করা জানতে হবে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন বিসিএস থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু রিটেন এবং প্রিলিতে অনেকগুলো কোশ্চেন করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে ইটস ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্ট থেকে ইমপ্লিমেন্টেশন, ভার্ব থেকে নাউন, টেশন যুক্ত করে নাউন হয়েছে, যেটার বাস্তবায়ন। রিমেইনস, এটা আর একটা ক্লজ, মেইন ক্লজ, এই যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এ সাবজেক্ট, একটা বিষয়, ইন্টেন্স, তীব্র, পলিটিক্যাল ডিবেট, এটা একটা রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে। অর্থাৎ বলা হচ্ছে যে এই যে ওয়াইল এটার অর্থ হচ্ছে যে যখন না, এটার অর্থ হচ্ছে যে বিপরীতে, যদিও অর্থ বোঝানো হচ্ছে এখানে। যদিও এখানে এটার ক্ষতির লোকসানের জন্য একটা ফান্ড খোলা হয়েছে এটার আবেদনের জন্য, কিন্তু এটার বর্তমান সম্পদ, বর্তমান পরিমাণটা এটা হচ্ছে যে ভগ্নাংশ অনুপাতিক, বৈশ্বিক প্রয়োজনে, যার কারণে এটা যখন বাস্তবায়ন করতে যায় তখন এটা হচ্ছে যে রাজনৈতিক একটা বিতর্কের জন্ম দেয়। তার মানে এই যে এতটুক পর্যন্ত আমরা যদি বলি ইটস কারেন্ট থেকে, এখান থেকে যদি আমরা শুরু করি এতটুক পর্যন্ত যদি বিবেচনা করি, তখন আমাদের এটা হচ্ছে যে একটা কম্পাউন্ড সেন্টেন্স, খুব ইন্ডিভিজুয়ালি। আবার এখানে ওয়াইল এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে যে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। যেহেতু এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, সেহেতু আবার এই যে ফুল এটা মিলে এটা আবার একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গিয়েছে। এখানে একটা বিষয় তোমাদেরকে আমি ধরে দিই, সেটা হচ্ছে কি, ওপেন করা হয়েছে ফান্ডের জন্য, কিন্তু ফান্ড কি দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, উল্টা আরও বিতর্কের জন্ম দেয়। তাহলে কথাগুলো কি হচ্ছে? পরস্পর বিপরীত হচ্ছে। পরস্পর বিপরীত হলে এরকম দুইটা কথা, এটা ফিগার অফ স্পিচের ভাষায় বলা হয় এটাকে অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিসের ক্ষেত্রে বেশিরভাগ ওয়াইল, দো, অল দো, বাট এগুলো ইউজ করা হয়। তাহলে তোমরা এখানে একটা বিষয় বুঝতে পারো, সেটা কি অ্যান্টিথিসিস বিষয়টা কি। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্যারার মধ্যে যাব। পরবর্তী প্যারার মধ্যে কি বলা হচ্ছে একটু দেখো। হ্যাঁ, ইন দিস কনটেক্সট, এই প্রেক্ষাপটে, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। দ্য গ্লোবাল অ্যাসেসমেন্ট, অ্যাসেস থেকে অ্যাসেসমেন্ট, এই অ্যাসেস এতটুকু পর্যন্ত ভার্ব,
ম্যান যুক্ত করলে সেটা নাউন হয় ভার্ব থেকে। যে বৈশ্বিক যে মূল্যায়নটা, ইনফ্লুয়েন্স, যে প্রভাব, হাউ, এই যে এখানে গ্লোবাল ইনফ্লুয়েন্স হচ্ছে যেটা ভার্বতে ইউজ করা হয়েছে। এবং যেহেতু কনজাংশন দেখতে পেয়েছি, তাহলে এটাকে আমরা একটা মেইন ক্লজ বলতে পারি। হাউ এটা একটা সাবঅর্ডিনেট ইন কনজাংশন, সো এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এতটুকু পর্যন্ত তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা চেনা খুবই গুরুত্বপূর্ণ ফোকাস রাইটিংয়ের জন্য বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য। ডিসিশনস আর মেড, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফেসি পড়তে ইউজ করা হয়েছে। এই যে শব্দটার ভার্ব হচ্ছে দেখি ডিসাইড, ডিসাইড থেকে এখানে কি করা হয়েছে, ডিসাইড থেকে ডিসিশনস, অর্থাৎ যে সিদ্ধান্ত যেভাবে নেওয়া হয়েছে বৈশ্বিক প্রেক্ষাপটে কিন্তু সেভাবে কিন্তু এটা প্রভাব রাখে আর কি। পলিসি মেকার্স অ্যান্ড ফান্ডার্স লুক ফর, এটা একটা গ্রুপ ভার্ব। লুক ফর মানে অনুসন্ধান করা, খোঁজা, সিগনাল, বিভিন্ন সংকেত খোঁজে। হুইচ কান্ট্রিজ আর মোস্ট অ্যাট রিস্ক, কোন রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, ইন্টারগেটিভ সেন্টেন্স। হুইচ হ্যাজ ক্যাপাসিটি, এবং কাদের ক্ষমতা আছে। হুইচ আর সিন অ্যাজ সাকসেস স্টোরিজ, কাদের মানে সফলতার গল্প আছে। মানে এই সমস্ত বিষয়গুলো তারা চিন্তা করে কাদের উপর মানে সূচক কীভাবে করা হবে সেগুলো কিন্তু অনুসন্ধান করে বৈশ্বিক প্রেক্ষাপট, এটা বলা হচ্ছে। আচ্ছা, এই শব্দটাকে আমরা যদি বিবেচনা করি, এটা হচ্ছে একটা নাউন। সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড, খেয়াল করো। আবার সাকসিড ভার্ব সফলতা লাভ করা বা সফল হওয়া। আবার এটার অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল, সাকসেসফুল, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফুল যুক্ত করি। আবার এটার পর যখন ওয়াই যুক্ত করবো, এল ওয়াই যুক্ত করি অর্থাৎ, তাহলে সাকসেসফুল অ্যাডভার্ব হয়েছে। সাকসেস নাউন, সাকসিড ভার্ব, সাকসেস হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, সাকসেসফুল হচ্ছে দ্য অ্যাডভার্ব। বাংলাদেশ রিস্কস falling into a dangerous গ্রে জোন। গ্রে মানে দোসর, এখানে গ্রে জোন মানে হচ্ছে বোঝানো হচ্ছে এটা একটা ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে মানে বাংলাদেশ চলে গিয়েছে, এভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ রিস্ক ফলিং ইনটু এ ডেঞ্জারাস গ্রে জোন। এখানে রিস্ক হচ্ছে দ্য মেইন ভার্ব, ঠিক আছে। এখানে রিস্ক হচ্ছে দ্য মেইন ভার্ব, ঝুঁকিপূর্ণ অবস্থানে। রিস্ক কিন্তু নাউন হয়, কিন্তু এখানে মেইন ভার্ব হয়েছে, যেহেতু এটা সাবজেক্টের পরে ভার্ব হয়। এবং ফলিন হচ্ছে দ্য নন ফাইনাইট ভার্ব। তাহলে তোমাদেরকে আমি বললাম যে পাশাপাশি দুইটা ভার্ব ফলে দ্বিতীয় ভার্বটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়। এবং এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছি, ফলিন ইনটু হবে সবসময়। এবং আরেকটা বিষয় পাচ্ছি, এখানে একটা ম্যাটাফোর পাচ্ছি আমরা, মানে বাংলাদেশকে কার সাথে তুলনা করা হচ্ছে। বাংলাদেশকে তুলনা করা হচ্ছে একটা দোসর একটা অঞ্চলের সাথে, অন্ধকার একটা অঞ্চলের সাথে। এই যে দুইটা ভিন্ন বিষয়ের সাথে তুলনা করা হচ্ছে বিধে এটা একটা আমরা বুঝতে পারি এটা একটা আমরা ম্যাটাফোর বলতে পারি, এক ধরনের ম্যাটাফোর। এবং এটা একটা আবার সিম্বল পাচ্ছি, এখানে একটা সিম্বল পাচ্ছি, ওই যে আগে মাস্ক পেয়েছিলাম সেকেন্ড ভিডিওতে, এরকম। এরপরে নো লঙ্গার ফ্রেম, দীর্ঘায়িত কোনো মানে আকৃত হয়নি, অ্যাজ এ এমার্জেন্সি, জরুরি, বাট নট ইয়েট সাপোর্টেড, এখন এটাকে সাপোর্ট দেওয়া হচ্ছে না। ফর লং টার্ম, দীর্ঘমেয়াদী। স্ট্রাকচারাল লসেস, যেটা একটা স্ট্রাকচারাল কাঠামোগত একটা ক্ষতি হচ্ছে, ইট ইজ পেসিভ, অর্থাৎ এটা হচ্ছে জাস্ট এমার্জেন্সি কোনো একটা প্রয়োজনে, কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাবের জন্য দেশের সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে, সেটা কিন্তু এটাকে দেওয়া হচ্ছে না, এভাবে বলা হচ্ছে। এরপরে কি বলা হচ্ছে, দিস ইজ পার্টিকুলারলি কনসার্নিং, এটা অবশ্যই এটা একটা উদ্বিগ্নের বিষয়। বিকজ, কারণ মেনি অফ ইনফ্যাক্টস, অনেকগুলো প্রভাব বাংলাদেশ ফেসেস, বাংলাদেশ যে সম্মুখীন হচ্ছে টুডে আর নট ইজিলি রিভার্সিবল। রিভার্সিবল মানে এটা হচ্ছে যেটা মানে প্রহর করা, পরিবর্তন করা, যেটা দূর করা, থ্রু, এটা একটা প্রেপোজিশন মধ্য দিয়ে, অ্যাডাপ্টেশন অ্যালন, মানে এটার যে অভিযোজনের মাধ্যমে যেটা গ্রহণ করা প্রয়োজন, পরিবর্তন করা প্রয়োজন, এটা বাংলাদেশ চাইলে করতে পারবে না। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, এটা মেইন ক্লজ, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে যদি দেখি আমরা এই পরবর্তী প্যারাগ্রাফের মধ্যে বলা হচ্ছে এখানে গ্লোবাল ইন্ডিসেস ডো নট এক্সিস্ট ইন এ ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে হচ্ছে যেটা শূন্য, মানে এটা কোনো মানে তাদের সূচকগুলো শূন্য একটা কোনো স্থানের মধ্যে কিন্তু বিদ্যমান নয়, এক্সিস্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দে রিলাই হেভিলি অন ন্যাশনাল ডেটা সিস্টেম। রিলাই অন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, নির্ভর করা, যেটাকে আমরা ডিপেন্ড অন বলতে পারি, ডিপেন্ড অন ন্যাশনাল ডাটা সিস্টেম,
জাতীয় যে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, এদের ডেটা শব্দটা হচ্ছে একটা ফ্লুরাল, ডেটার সিঙ্গুলার হচ্ছে ডেটাম, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, যে বিভিন্ন জাতীয় প্রত্যেকটা রাষ্ট্রের যে একটা উপাত্ত থাকে সেগুলোর উপরে রিপোর্টিং মেকানিজম, বিভিন্ন রিপোর্টের উপরে, বিভিন্ন মিডিয়ার অ্যান্ড অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, রাষ্ট্রের যে বিভিন্ন কী থাকে অফিসিয়াল যে পরিসংখ্যান থাকে সেগুলোর উপর ভিত্তি করে, তারা এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু করে। হোয়াট countries track report and prioritize, এই যে প্রায়োরিটি থেকে প্রায়োরিটাইজ, এই যে প্রায়োরিটি এটা নাউন, এটাকে ভার্ব করার জন্য শব্দের পরে আইএসই যুক্ত করা হয়েছে, অগ্রাধিকার করা হয়। ইনএভিটেবলি মানে অপরিহার্যভাবে, শেপস যে একটা গঠন, হোয়াট বিকেমস আরেকটা ক্লজ সাবঅর্ডিনেটিং কন্ডিশন, বিকামস ভিজিবল এটা ন্যাশনালি। এবং এই রিপোর্টগুলো বিভিন্ন কিছু যেগুলো ট্র্যাক করা হচ্ছে, এগুলো বিভিন্ন ইনফরমেশন যে রিপোর্ট যেগুলো দৃশ্যমান সেগুলোই হচ্ছে এখানে রাষ্ট্রের মধ্যে কিন্তু দেখা যায়, কিন্তু ভিতরে কি হচ্ছে না হচ্ছে অনেক কিছু ডেটার মধ্যে উঠে আসে না, এটাও কিন্তু অদৃশ্যমান থেকে যায়, এটাই বোঝানো হচ্ছে। আমি এখানে আরও দুই একটা প্যারা আছে, তোমরা এই কলামটা গিয়ে দুই একটা প্যারা এগুলো কিন্তু পড়ে নেওয়ার চেষ্টা করবা। এখানে আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সেন্টেন্সকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এখানে অনেকগুলো ওয়ার্ডস কীভাবে গঠন হয়েছে, ফ্রেজ, ক্লজ, ফিগার অফ স্পিচ, টেন্স, মানে শব্দের অর্থ, এভাবে যদি আমরা পড়তে পারি, রিডিং থেকে আমরা খুবই সহজে অনেক কিছু একসাথে আমাদের প্র্যাকটিস হয়ে যায় এবং অনেক খুব দ্রুত প্রস্তুতির ইংলিশের অ্যাকসেপ্টেন্স বা একটা ইনফ্লুয়েন্সে আসার জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই যে নিউজ পেপার রাইটিং। সাম্প্রতিক অনেকগুলো বিষয়ই জানা যায়। যাই হোক, আমি একটা বিষয় বলে রাখি, সেটা আমি এটার আমি 3টা পার্টস এই ভিডিওটার প্রথম পার্টসে আপলোড করেছি, দ্বিতীয় পার্ট আপলোড করেছি, এটা হচ্ছে যে 3rd পার্ট। তোমরা 3টা পার্ট দেখলে ফুলটা বুঝতে পারবা। এখানে আর আমি আরেকটা বিষয় বলে রাখতেছি যে আমার অ্যাকসেন্টটা একটু এত বেশি কিন্তু একদম নেটিভদের মতো না, প্রনাউন্সিয়েশনটা এটা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। যদি আমি এখানে অ্যাকসেন্ট শিখাতে আসি নাই, এখানে আমি জাস্ট আমার ফোকাস হচ্ছে জন্য আরেকটা, তোমরা বুঝতে পারতেছো, সেটাই যদি আমি শিখাইতে পারলে তাহলে আমি সাকসেস। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা কলাম নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।